আচ্ছা, আবুল কালাম আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আবুল কালাম আজাদ। জি ম্যাডাম, শুনতে পারছি। আচ্ছা, আপনি আপনি কি রেকর্ড করতে পারবেন ক্লাসটা? জি ম্যাডাম, আমি রেকর্ড করতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, একটু আপনি রেকর্ড করেন, কিন্তু আপনি ছাড়া তো আর কাউকে দেখতেছি না। গ্রুপে তো অনেকেই বললো ক্লাস করবে, কাউকেই পাচ্ছি না। আমি আমাদের গ্রুপে স্যার নোট করে দিছি সবাইকে জয়েন করার জন্য। হ্যাঁ, আমিও তো কথা হলো দুপুর বেলাতেই সবার সাথে। টাইমটা আসলে আমার দেখতে ভুল হয়ে গেছিল। আমি রুটিন টাইমে নিব, শুক্রবারেই নিব, কারণ শনিবারে আপনাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। এভাবে তো ক্লাস মিস হয়ে যাচ্ছে। জি ম্যাডাম। হ্যাঁ, রুটিন টাইমে নিলে সবাইকে হয়তো পাবো শুক্রবারে, তাই না? জি ম্যাডাম। হুম, হুম। তাহলে আপনি একাই যেহেতু আছেন, আপনি রেকর্ড স্টার্ট করেন। ক্লাসটা রেকর্ড হিসেবে দরকার হলে গ্রুপে দিয়ে দিয়েন। আমি ক্লাসটা শুরু করি আজকে। আজকে ক্লাসটা না নিলে অনেক পিছিয়ে আচ্ছা যাব। ম্যাডাম। হুম, হুম। তো আচ্ছা ম্যাডাম, আমার আমি কোর্স, রেকর্ড করে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কোর্স যেটা সেটা হচ্ছে এবারে আপনাদের গত সেমিস্টারে আপনাদের সাথে আমার ক্লাস ছিল, সেটা ছিল সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এবারে আমি যেটা নিব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা সম্পর্কে আপনাদের কার কতটুকু আইডিয়া আছে আমি জানি না, যেহেতু আপনাদের কাউকে আমি পাচ্ছি না ক্লাসে, একজন আছে শুধু। তো আমি আগে ক্লাসটা নিয়ে নিই, ঠিক আছে? নেক্সট ক্লাসে বা যখন সবাইকে আমি পাবো, জি তখন সবার সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো নি, যে কে কতটুকু জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। জি ম্যাডাম। আচ্ছা, তো এখানে বুক রেফারেন্সের একটা স্লাইড আছে। আপনারা চাইলে যদি বই কিনতে চান কেউ, তাহলে স্লাইডটা দেখে জি ম্যাডাম। বই কিনতে। প্রথম প্রথম দুইটা হচ্ছে থিওরির জন্য, আর এটা হচ্ছে ল্যাবের জন্য। ল্যাবের জন্য একটা বই পাওয়া যায়। ল্যাবটা আপাতত আপনাদের অফ, তারপরেও আমি ল্যাবের কিছু স্লাইড করা আছে, স্লাইড গুলো দেখাবো আপনাদের। ল্যাবের উপরে থিওরিটিক্যাল কিছু ক্লাস হবে। তো সব মিলাই এটা হচ্ছে বুক রেফারেন্স। টাইমিংটা এটা আপনাদের না, এটা ডে ব্যাচের জন্য করা তো। আচ্ছা, তো এখন আমি দেখি হচ্ছে, মানে যেটা বলবো সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা বাংলা করি, সরাসরি বাংলা করি, তাহলে সেটার মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি বা বুদ্ধিমত্তা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যদি আমরা সরাসরি বাংলায় বলি। আর এর চেয়ে যদি আমরা ডেফিনেশন হিসেবে বা আরো কিছু বলতে চাই, যেহেতু এটা একটা কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো অনেক কিছু আছে এর মধ্যে। শুধু বাংলাটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে কাহিনীটা কি, কিভাবে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার চিন্তা ভাবনাটা আসলো, কেন আসলো, এগুলা আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারে দেখবো। কোথায় ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশনটা কোথায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে, একটা জি ম্যাডাম। মানুষের ছবি দেখতে পাচ্ছেন। মানুষটা অনেকটা আর্টিফিশিয়াল একটা হিউম্যান, আর 1010 এরকম মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা আছে। তার মানে আমাদের যেটা করতে হবে, মেশিন তৈরি করতে হবে, কিন্তু মেশিনটা দেখতে হবে মানুষের মতো, কাজ করবে মানুষের মতো। যেটা আমরা সাধারণত রোবট একটা দেখি, তাই না? রোবটকে দেখি যে মানুষের মতো চেহারা, কিন্তু সে আসলে একটা মেশিন। তার কিন্তু বুদ্ধি আছে। সে তার 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 ভেতরে যে প্রোগ্রামটা সেট করে দেওয়া হয়, সে অনুযায়ী কাজ করে, তাই না? তো এই রোবোটিক্সটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সেক্টর, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আরো অনেক কিছু করে। শুধু যে রোবট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক কিছু করে। আমরা আমরা হয়তো এখন অনেকেই অনেক কিছু ব্যবহার করি, কিন্তু বুঝি না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা একটু দেখবো। জি ম্যাডাম। এখানে যেটা লেখা আছে যে স্যাপিয়েন্স অফ হোমো স্যাপিয়েন্স ফর মেশিন। তার মানে মানুষের হচ্ছে সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আপনাদের মনে আছে কিনা, আপনারা সায়েন্টিফিক নেম যখন পড়ছেন, হোমো স্যাপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এটাই বলছে যে স্যাপিয়েন্স অফ হোমো স্যাপিয়েন্স ফর মেশিন। তার মানে মেশিনের জন্য মানুষের মতো করে মেশিন তৈরি করা। ঠিক আছে, এটাই এটার মিনিং। আর জন ম্যাককার্থি নামে একজন ভদ্রলোক, ইনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবিষ্কারক বা স্রষ্টা বলা যায় এনাকে। এনার মাধ্যমে প্রথম ঠিক না, প্রথম আরেকজনের মাধ্যমে আসছে, বাট ইনি অফিসিয়ালি, জন ম্যাককার্থি অফিসিয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে নিয়ে আসছে সবার সামনে। তো ইনি যেটা বলছেন, ইনি বলছেন যে দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে বলা যায় এটা একটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, দুটাই।
মানে আমাদের হার্ডওয়্যার এবং বিজ্ঞানের যে অংশটা, আমাদের যে থিওরিটিক্যাল যে অংশটা, সবই জানতে হবে। সায়েন্সও জানতে হবে, ইঞ্জিনিয়ারিং বলতে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের ইঞ্জিনিয়ারিং জানতে হবে, অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন। মেশিনকে ইন্টেলিজেন্ট করার জন্য যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের কন্টেন্ট, এটা শুধুমাত্র হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি এটা বোঝানোর জন্য একটা শুরু আর কি। এবার আমরা একেবারে থিওরিটিক্যালি যে শুরুটা সেটা করি। সেটা হচ্ছে প্রথমে আছে ইন্ট্রোডাকশন, দেন ডেফিনেশন থাকবে, দেন হিস্টোরি, অ্যাপ্লিকেশন, কনক্লুশন এন্ড বিবলিওগ্রাফি। তো আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ইন্ট্রোডাকশনে যেটা প্রথমেই বলা আছে সেটা হচ্ছে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো আমরা প্রথমে একটু জেনে নেই যে ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা কি, বুদ্ধির ডেফিনেশনটা কি। বুদ্ধি মানে আমরা সবাই বলি যে অমুকের খুব বুদ্ধি, অমুকের মাথায় খুব বুদ্ধি, অমুকের মাথায় বুদ্ধি নাই, কিলো নাই। এই ইন্টেলিজেন্সটা আসলে অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, ইন্টেলিজেন্সটা হচ্ছে দ্য ক্যাপাসিটি টু লার্ন অ্যান্ড সলভ প্রবলেম। তার মানে ইন্টেলিজেন্স বা বুদ্ধি হচ্ছে কাউকে যদি কোনো প্রবলেম দেওয়া হয়, কোনো একটা সিচুয়েশন দেওয়া হয়, সেটা যে একটা লার্নিং এবং সলভিং যে ক্যাপাসিটি, তাই না? আমরা বলি না অমুকের হচ্ছে বুদ্ধি ভালো। বুদ্ধি ভালো কেন বলি? দেখা যাচ্ছে সে যে কোনো একটা সিচুয়েশনে পড়লো, সে কিন্তু ওটাকে সলভ করতে পারে খুব ভালোভাবে। এই জন্য আমরা বলি যে সে হচ্ছে, তার বুদ্ধি ভালো। এই জিনিসটাই মাথায় রাখলেই হবে, দ্য ক্যাপাসিটি টু লার্ন অ্যান্ড সলভ প্রবলেম। ঠিক আছে, আমাদের প্রবলেম থেকে শিখতে হবে এবং সলভ করার একটা যে ক্যাপাসিটি আমাদের, বা অ্যাবিলিটি বলা যায়, এটাকে অ্যাবিলিটিও বলা যায়, যে আমাদের যোগ্যতা প্রবলেম সলভ করার এবং প্রবলেম থেকে কিছু শেখার, এটাকেই বলা হয় হচ্ছে ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? এই যে প্রবলেম সলভ করা বা প্রবলেম থেকে কিছু শেখা, এটা একটা মেশিন করবে, তাই না? এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগ পর্যন্ত কম্পিউটারের যে কাজটা করে সেটা হচ্ছে যে তাকে যে কাজ দেয়া হয় সে কিন্তু সেটাই করে। আমরা কিন্তু কম্পিউটারে যখন রচনা করছি, আপনাদের মনে আছে কিনা, তখন কিন্তু আমরা বলতাম যে কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই। ঠিক আছে, এটা বলা হতো। এটা কেন বলা হয়? যে কম্পিউটার শুধুমাত্র একজন ডেভেলপার বা একজন প্রোগ্রামার যে কাজটুকু তাকে বুঝায় দেয়, সে সেই কাজটুকুই করে। সে যে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কিছু করবে, এটা কিন্তু সে করতে পারে না। ঠিক আছে, এই চিন্তা থেকেই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিন্তাটা আসা, যে মেশিন যদি চিন্তা করতে পারে মানুষের মতো, তাহলে আরেকটু ভালো হয়, আরেকটু ইমপ্রুভ হয়, তাই না? এই যে এখন আমরা ফেসবুকে দেখা যায় যে আমাদের ফেস রিকগনাইজ করতে পারতেছে মেশিন। দেখা যাচ্ছে যে আমাদের এমনিতেই তো হ্যান্ড প্রিন্ট, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, সরি, আমাদের হ্যান্ড প্রিন্ট গুলো, ফিঙ্গারপ্রিন্ট গুলো, এগুলো কিন্তু রিকগনাইজ করতে পারতেছে, আমাদের রেটিনা স্ক্যান করতে পারতেছে, তাই না? এই যে কাজগুলা, এগুলো কিন্তু একটা ইন্টেলিজেন্ট মেশিন ছাড়া সম্ভব না। তার মানে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম্পল। ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বাই মেশিন। মানে হিউম্যান ইন্টেলিজেন্সের মতোই সিমুলেটেড একটা ভার্সন। সিমুলেটেড মানে যে সেম জিনিস অন্যভাবে করা, অন্য কোনো কিছুর মাধ্যমে করা, যেটাকে বলা হয় সিমুলেশন। তো হিউম্যান ইন্টেলিজেন্স যেটা, মানুষের যে বুদ্ধি, সেটাকে মেশিনে দেয়া। ঠিক আছে, তাহলে মেশিন কি করবে? মেশিনের কি কি অ্যাবিলিটি থাকবে? একটা অ্যাবিলিটি হচ্ছে প্রবলেম সলভ করার, যেটা আমরা ইন্টেলিজেন্সে দেখলাম। যেহেতু সে ইন্টেলিজেন্ট, তার মানে তার প্রবলেম সলভ করার অ্যাবিলিটি থাকবে। আর একটা নতুন ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাক্ট র্যাশনালি। র্যাশনালি মানে হচ্ছে যে সাডেন কোনো সিচুয়েশন, যেমন যে কোনো একটা প্রবলেম আমি আগে থেকেই মেশিনকে বুঝাই দিলাম যে তুমি হচ্ছে একটা ম্যাথ দেখাই দিলাম যে অমুক ম্যাথটা তোমাকে করে দিতে হবে, এটা কিন্তু আগে থেকে দেয়া। আর র্যাশনালি মানে হচ্ছে সিচুয়েশনের উপর বেস করে তার ডিসিশন নেওয়া। যেমন আমি কোনো একটা মেশিনকে হয়তো বলছি যে তুমি এখন বাইরে হেঁটে যাবা, আধা ঘন্টা হেঁটে আসবা, কিন্তু তাকে বলি নাই যদি বৃষ্টি হয় তাহলে তুমি ছাতাটা ধরবা। ঠিক আছে, কিন্তু সে কিন্তু জানে, তার হয়তো মেশিনে ওই প্রসেসরের ডেটাবেজে হয়তো কোথাও আছে, ইনফরমেশন দেয়া আছে, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা অন করতে হয়, বা ছাতাটা খুলতে হয়, ছাতাটা মাথায় ধরতে হয়। এই যে র্যাশনালি চিন্তা করা, ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে র্যাশনালি। যে সাডেন কোন একটা সিচুয়েশন ঘটলো, তখন সে একটা ডিসিশন নিল, যেটা সে আগে থেকে হয়তো ডাটাবেজে আছে কিন্তু তাকে বলা হয় নাই।
আমি হয়তো বলতে ভুলে গেছি যে বৃষ্টি আসলে কি করতে হবে, কিন্তু সে নিজে থেকেই বুঝলো যে সে জানে যে বৃষ্টি আসলে ছাতাটা আমাকে মাথায় ধরতে হবে, এই বিষয়টা। আর একটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু অ্যাক্ট লাইক হিউম্যান, মানে হিউম্যানের মতো অ্যাকশন। আমরা যেমন হাত পা নাড়াতে পারি, কোনো কিছু ধরতে পারি, তুলতে পারি, অনেক কিছু করতে পারি, এই হিউম্যানের মতো মেশিন অ্যাক্ট করবে, তার অ্যাকশন গুলো হিউম্যানের মতো হবে। অ্যাক্ট বলতে আমরা যে কাজগুলো করি, আমাদের বাহ্যিক শারীরিক যে কাজগুলো করি সেগুলো মেশিন করবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেন্ট্রাল প্রিন্সিপালস গুলো কি? প্রিন্সিপালস এর প্রথমে আছে রিজনিং, নলেজ, প্ল্যানিং, লার্নিং এন্ড কমিউনিকেশন। রিজনিংটা হচ্ছে যে একটার পরে একটা নলেজ গ্যাদার করা। আমি একটা নলেজে স্থির থাকবো না, মানুষ কিন্তু সবসময় জ্ঞান আহরণ করে, তাই না? এই মেশিনও তাই করবে, সবসময় জ্ঞান আহরণ করবে। মানে কখন কি ঘটতেছে, কোনটা আমাকে বাদ দিতে হবে, কোনটা আমাকে গ্রহণ করতে হবে, ভালো মন্দ থাকে না? যেমন আমি হচ্ছে জি ম্যাডাম। মেশিনকে বললাম যে আপনি ভালো মন্দর জ্ঞানকে কিভাবে বোঝানো যায়, যে আপনি হচ্ছে অমুক জায়গাতে যাবেন না, অমুক জায়গাটা ভালো না। ঠিক আছে, আমরা একটা বাচ্চাকে বোঝাতে পারি যে তুমি হচ্ছে ছাদে গেলে ছাদের পাশে যাবা না, ওটা খুব রিস্কি। ঠিক আছে, এখন মেশিনকে কিভাবে বুঝাবো? মেশিনকে তার মানে আমাকে বোঝাতে হবে লাইন দিয়ে, যেখানে লাইন শেষ হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে বাউন্ডারি শেষ, তারপরে হয়তো গ্যাপ আছে, যখন সে কোনো হাইটে উঠবে তারপরে সে ওখানে যাবে না। এই জিনিসগুলাকে বলা হয় রিজনিং, যে তাকে হচ্ছে বুঝাই দেয়া, তার সিচুয়েশন বুঝাই দেয়া। যেভাবে আমরা ছোট বাচ্চাকে বুঝাই, যেভাবে আমরা মানুষকে বুঝাই, সেভাবে মেশিনকে বুঝাই দেয়া, এটাকে বলে রিজনিং। তারপরে হচ্ছে নলেজ। নলেজ মানে তো আমরা জানি জ্ঞান, তাকে জ্ঞান দিতে হবে। প্ল্যানিং, লার্নিং, তারপরে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে মেশিনের সাথে আমি কথা বলতে চাই, আমি কথা বলতে পারবো, তাই না? এখন কিন্তু আমাদের মোবাইলে আপনারা দেখবেন অ্যাসিস্ট্যান্ট বের হয়েছে, আমরা কিন্তু বলি যে যে কোনো কোশ্চেন করি, অটোমেটিক হচ্ছে সেটাকে কি করে, মোবাইলে দেখবেন অটোমেটিক আপনার হচ্ছে সেটা টেক্সটে কনভার্ট হয়ে যায়, তাই না? আমরা স্পিচ দিই, সেটা টেক্সটে কনভার্ট হয়ে যায়, প্লাস হচ্ছে মেশিনও এখন আমাদের সাথে কিন্তু কথা বলে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেশন। এখন কিন্তু এই লেভেলে মেশিন চলে গেছে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে পারসেপশন অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু মুভ অ্যান্ড ম্যানিপুলেট অবজেক্ট। মানে হচ্ছে কোন একটা অবজেক্টকে দেখা, ওই অবজেক্টটা চেয়ার নাকি টেবিল নাকি মোবাইল নাকি অন্য কিছু, এই জিনিসগুলোকে মুভ করা এবং ম্যানিপুলেট করা। ঠিক আছে, যেমন চেয়ার উঠায় আমি হয়তো এক জায়গাতে রাখতে বলতে পারি, বা কোনো একটা কিছু আমি হয়তো কোথাও রেখে দিতে বলতে পারি, এই জিনিসগুলাকে মেশিনকে বোঝানো। আর একটা হচ্ছে ইট ইজ দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন, স্পেশালি ইন্টেলিজেন্ট কম্পিউটার প্রোগ্রাম। এটা তো আমরা বলতেছি যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা কি, যে ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। যেটা আমরা অলরেডি জানি যে সফটওয়্যার পার্টটা মানেই হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ছাড়া আমরা কিন্তু ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ছিল সেন্ট্রাল প্রিন্সিপালস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্ট্রোডাকশনটা মোটামুটি শেষ, এখন আসি হচ্ছে ডেফিনিশনে। ডেফিনিশন হচ্ছে is a system that perceives environments and takes action that maximizes its chance of success. মানে হচ্ছে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট আমাদের স্টাডি করতে হবে এবং ডিজাইন করতে হবে, যেখানে ইন্টেলিজেন্ট এজেন্টটা কি, একটা সিস্টেম। সে একটা সিস্টেম, আমি আপনাদের কিন্তু সিস্টেম অ্যানালাইসিস করাইছি, তার মানে বুঝতেই পারছেন এটা কেন সিস্টেম। যেটা কি করবে, এনভায়রনমেন্ট থেকে আমাদের শিখবে, পারসিভ করবে, এনভায়রনমেন্ট থেকে নলেজ গ্যাদার করবে এবং কি করবে, তার উপরে বেস করে অ্যাকশন, তাই না? অ্যাকশন দ্যাট ম্যাক্সিমাইজ ইটস চান্স অফ সাকসেস, মানে যতটা সম্ভব পারা যায় মানুষের মতো সে অ্যাকশন করবে, যেটা যেটা তার সাকসেস অফ চান্সটা বাড়ায় দিবে। এটাই হচ্ছে মোটামুটি টেক্সট বুক ডেফিনেশন আর কি, বইয়ে এই ডেফিনেশনটা দেওয়া আছে, লেখাই আছে টেক্সট বুক ডেফিনেশন, আপনারা চাইলে নিজের মতো করে লিখতে পারেন। আমি যা যা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ডেফিনেশন হিসেবে আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে, এটা অলরেডি বলা হয়ে গেছে আমার, তারপর আমি আরেকবার বলে দিই। ফোর স্কুলস অফ থট। ফোর স্কুলস অফ থট মানে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কিভাবে চিন্তা করব। 4টা স্কুলে ভাগ করা হয়েছে। স্কুল মানে 4টা গ্রুপে। 4টা গ্রুপে আমরা ভাগ করছি। একটা হচ্ছে থিঙ্ক হিউম্যানলি, মানে হিউম্যানের মতো থিঙ্ক করবে। অ্যাক্ট হিউম্যানলি, হিউম্যানের মতো অ্যাকশন করবে। থিঙ্ক রেশনালি আর অ্যাক্ট রেশনালি। রেশনালি মানে আমি যেটা বললাম যে হঠাৎ সাডেন একটা কিছু হলো, সেখানে সে কোন কাজটা করলে ঠিক হবে, সেরকম একটা বুদ্ধি মেশিনের। মানুষের মতো থিঙ্ক করা মানে আন্ডারস্ট্যান্ড হাউ হিউম্যানস থিঙ্ক অ্যান্ড মডেল দিস প্রসেস। প্রথমেই আন্ডারস্ট্যান্ড তাকে, মেশিনটাকে বোঝাতে হবে যে মানুষ আসলে কিভাবে থিঙ্ক করে এবং কিভাবে প্রসেসটাকে মডেল করে। এখন যেটা কাজ, মানে এটা কিন্তু খুব সহজ কাজ না। মানুষের ব্রেনের মতো করে আর্টিফিশিয়ালি ব্রেন তৈরি করা কিন্তু খুব বেশি সহজ কাজ না, ঠিক আছে? কারণ আমাদের ব্রেন তো গড গিফটেড, মানে ব্রেনের যে স্ট্রাকচার সেটা কিন্তু গড গিফটেড। এটা আমরা মেশিনের মধ্যে তৈরি করব, তার মানে কিন্তু আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে। আমাদের মাথাতে কত মানে কোটি কোটি নিউরন আছে, সেই নিউরন গুলো কিভাবে কানেক্টেড, একটার সাথে আরেকটা কিভাবে সিগন্যাল পাস করতেছে, কোনটার সাথে আমাদের হার্ডওয়্যার কানেক্টেড, কোনটার সাথে আমাদের বুদ্ধিগুলো কানেক্টেড, কোথায় আমাদের হচ্ছে মেমোরি গুলো স্টোর হয়, সবকিছু সবকিছু কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে অ্যাক্ট হিউম্যানলি, হিউম্যানের মতো অ্যাকশন করা। তার মানে হিউম্যান কি করে? হাঁটা চলাফেরা করে, শেখে, লার্ন করে, নলেজ গ্যাদার করে, সবকিছুই কিন্তু হিউম্যানের মতো। আচ্ছা, এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ইম্পর্টেন্ট এবং কি বলা যায়, ইম্পর্টেন্ট টার্ম এটা, কারণ এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম। এটা একটু পরেই হচ্ছে আসছে, মানে ডিসকাশন করা আছে এরপরে, তখন আমি বলবো টিউরিং টেস্টটা কি। আচ্ছা, থার্ডটা হচ্ছে থিঙ্ক রেশনালি, রেশনালি থিঙ্ক করা। তার মানে হচ্ছে আমি যেটা বললাম যে একটা সিচুয়েশনে সে, তাকে আমি আগে থেকে প্রোগ্রামটা সেট করে দেইনি যে আজকে আমরা বাইরে বের হচ্ছি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এটা আমি সেট করে দেইনি। হঠাৎ করে বৃষ্টি চলে আসতো, তখন সে দেখা যাচ্ছে ছাতাটা ওপেন করলো, ঠিক আছে? এইটাই হচ্ছে রেশনাল ইমপ্লাইজ থিঙ্কিং অর ডুইং দ্য রাইট থিং। ঠিক আছে, চিন্তা করা অথবা কাজ করা রাইট যেটা সেটা। ইউজ লজিক টু এনকোড দ্য রাইট থিং অ্যান্ড প্রসেস ইনপুটস উইথ দিস ফ্রেমওয়ার্ক। মানে সে লজিক অবশ্যই অ্যাপ্লাই করবে যখন তাকে তার প্রোগ্রামে দেয়া থাকবে না যে বৃষ্টি রিলেটেড কোনো কথা বলা থাকবে না, বাট সাডেন সে বৃষ্টি ফিল করলো। ফিল করা বলতে এটা আসলে ফিলও করা না, সে হয়তো দেখতে পাচ্ছে পানি পড়তেছে। যেহেতু মেশিন ফিল করতে পারবে না, হয়তো সে সেন্সর দিয়ে দেখতে পারতেছে পানি পড়তেছে, ঠিক আছে? তখন সে খাতাটা ওপেন করলো। এই যে তাকে লজিক দিয়ে এনকোড করতে হবে। আচ্ছা, অ্যাক্ট রেশনালি মানে হচ্ছে ডিফাইন দ্য রাইট থিং অ্যাজ ম্যাক্সিমাইজিং দ্য গোল অ্যাচিভমেন্ট। সে যদি থিঙ্ক করতে পারে, সে সেটাতে অ্যাকশনও দিতে পারবে, তাই না? এটাই রেশনাল অ্যাক্ট মানে হচ্ছে যে খাতাটা যে ওপেন করা, এটাই কিন্তু রেশনালি অ্যাক্ট করা। আর যতক্ষণ সে থিঙ্ক করতেছে বৃষ্টি হচ্ছে, আমাকে ছাতা ওপেন করতে হবে, ততক্ষণ পর্যন্ত তার ছিল থিঙ্ক রেশনালি। আর পরে যখন সে ছাতাটা ওপেন করলো, তখন সেটা হবে অ্যাক্ট রেশনালি। এমনও হতে পারে তার কাছে ছাতা নাই, আমাদের দুজনের কাছে ছাতা নাই, তখন আমরা কি করব? যেখানে কোথাও গেলে দাঁড়ালে হয়তো বৃষ্টির পানিটা মাথায় পড়বে না আমাদের, সেখানে যেয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? মাথার উপরে কিছু একটা আছে, এরকম কিছু একটা জায়গাতে যেয়ে দাঁড়াতে হবে। এই যে ডিসিশন গুলা, এই অ্যাকশন গুলা, এগুলাকে বলা হচ্ছে রেশনাল। আচ্ছা, তাহলে আমাদের এই 4টা গ্রুপ অফ থট: থিঙ্ক হিউম্যানলি, অ্যাক্ট হিউম্যানলি, থিঙ্ক রেশনালি, অ্যাক্ট রেশনালি, ঠিক আছে? এখন এখানে কিছু হচ্ছে ইয়ে দেয়া আছে যে হিউম্যানরা কি করে, সেখানে এআই অ্যাপ্লিকেশন আমরা কিভাবে এগুলো করি। কারণ হিউম্যান, আমাদের কাজ হচ্ছে মেশিনকে হিউম্যানের মতো করে তৈরি করা, তাই না? তাহলে এটা যেহেতু হচ্ছে এগুলো হিউম্যানের কাজ, এটা হচ্ছে সেম কাজ মেশিন কিভাবে করতেছে সেটা আমরা দেখবো। আচ্ছা, আমরা অ্যাজ আ হিউম্যান আমরা কি করি? চোখে দেখতে পারি, আমাদের চোখ আছে। এআই অ্যাপ্লিকেশনে চোখের কাজটা কি করতেছে? ইমেজ ক্লাসিফিকেশন করতেছে, ফেস রিকগনিশন করতেছে। মেশিন কিন্তু এখন ফেস রিকগনাইজ করতে পারে। আপনারা ফেসবুকে ছবি দিবেন, গ্রুপ ছবি, দেখবেন একটু ক্লিক করে দেখবেন সবার নামগুলো কিন্তু মেশিন দেখায় দেয়, তাই না? তাহলে সে কিভাবে রিকগনাইজ করলো? সে কিন্তু ফেসটাকে রিকগনাইজ করতে পারতেছে। তারপরে ইমেজ ক্লাসিফিকেশন,
আপনি অনেকগুলো ইমেজ দিলেন, মেশিন কিন্তু বলে দিতে পারবে এটা হচ্ছে ফ্লাওয়ার, এটা হচ্ছে অ্যানিমাল, এটা হচ্ছে আদার সাবজেক্ট। এই যে ইমেজ ক্লাসিফাই করা, এটা কিন্তু মেশিন করতেছে। তার মানে আমরা চোখে যা দেখে বলতে পারি যে এটা ফ্লাওয়ার, এটা অ্যানিমাল, এটা অন্য কিছু, এটা মেশিন এভাবে করতেছে ইমেজ ক্লাসিফিকেশন ফেস রিকগনিশনের মাধ্যমে। আচ্ছা, আমরা কথা বলতে পারি, তাই না? স্পিক, উই ক্যান স্পিক। মেশিন কিভাবে কথা বলে? মেশিন কি করে, তার যে টেক্সটটা সেটা স্পিচে কনভার্ট করে। আপনারা গুগল ট্রান্সলেট অথবা হচ্ছে ডিকশনারিতে যাবেন অনলাইনে, দেখবেন সেখানে কিন্তু একটা অপশন আছে, স্পিকার অপশন আছে। আপনি যে টেক্সটটা লিখছেন সেটা কিন্তু স্পিচে আমাদের কনভার্ট করে দিচ্ছে, তাই না? তারপরে এখন অনেক আপডেট ভার্সন বের হচ্ছে অনলাইনে, আপনি যাই লিখবেন সেটাকে স্পিচে কনভার্ট করে দিবে। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে মেশিন কিন্তু কথা বলতেছে আমাদের সাথে। আবার কি শুধুমাত্র টেক্সটকে যে স্পিচে কনভার্ট করছে তা কিন্তু না, সে কিন্তু স্পিচ বুঝতেও পারছে, আন্ডারস্ট্যান্ড স্পিচ। আমরা কিন্তু স্পিচ বুঝতে পারি, মেশিন কিভাবে স্পিচ বুঝতে পারে? ওই স্পিচটাকে আবার সে টেক্সটে কনভার্ট করতে পারবে। মানে সে যেটা টেক্সট টু স্পিচে কনভার্ট করলো, সেই স্পিচটাকে আবার সে টেক্সটে কনভার্ট করতে পারবে। যদি সে বুঝতেই না পারতো তাহলে কিন্তু টেক্সটে কনভার্ট করতে পারতো না। ঠিক আছে? তারপরে আমরা লিখতে পারি, রাইট। মেশিন কি করতে পারে? হ্যান্ড রাইটিং জেনারেশন করতে পারে, ড্র করতে পারে, তাই না? তারপরে আমরা আবার আন্ডারস্ট্যান্ড রিটেন টেক্সট, আমরা রিটেন টেক্সটটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি। এখানে হচ্ছে মেশিন কি করে? হ্যান্ড রাইটিং রিকগনিশন, এটা হচ্ছে হ্যান্ড রাইটিং জেনারেশন। সে লিখতে পারে, এখানে হচ্ছে সে রিকগনাইজ করতে পারে, মানে বুঝতে পারে। তারপর ডিজিট রিকগনিশন, ঠিক আছে? তারপরে হিউম্যান হচ্ছে ড্রাইভ করতে পারে, তাই না? এখন মেশিনও ড্রাইভ করতে পারে। কিভাবে? নতুন মানে খুবই মডার্ন একটা কার বের হয়েছে, সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার, যেখানে ড্রাইভার থাকবে না, যেখানে স্টিয়ারিং চালাবে একটা মেশিন। মানে মেশিনটা সে হচ্ছে পুরো কারটাকে কন্ট্রোল করবে উইদাউট ড্রাইভার, উইদাউট হিউম্যান ড্রাইভার। মানে ড্রাইভার থাকবে, ড্রাইভার অ্যাকচুয়ালি মেশিন, উইদাউট হিউম্যান একটা কার হচ্ছে ড্রাইভ করা হবে, সেলফ ড্রাইভিং কার। ওখানে একটা মেশিন বসানো হবে, তাকে সব রকমের ইনস্ট্রাকশন দেওয়া হবে। একটা হিউম্যান যা যা করে, এক কার থেকে আরেক কারের ডিস্টেন্স থেকে শুরু করে যা যা ইনফরমেশন দরকার সবকিছু দেওয়া হবে, সে নিজেই ড্রাইভ করবে। এটা একটা মডার্ন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তারপরে হিউম্যানস ক্যান ওয়ার্ক ডান, মানে ফিজিক্যাল টাস্ক গুলো, যেগুলো আমরা বলতেছি অ্যাকশন, যেগুলো মানুষের মতো অ্যাক্ট করতে পারবে, এটা হচ্ছে রোবোটিক্স। তার মানে আপনারা একটু খেয়াল করে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে রোবোটিক্স হচ্ছে একটা পার্ট। তাহলে আমরা শুধু যে রোবোটিক্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমরা বলবো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক কিছু আছে। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম সেটা হচ্ছে যে মানুষের মতো করে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এখন আমরা কয়েকটা টার্ম দেখবো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর হচ্ছে ডিপ লার্নিং। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হলো যে আমি এতক্ষণ যেটা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে একটা মেশিনকে ইন্টেলিজেন্ট করে তৈরি করা, তাই না? এখন মেশিন লার্নিংটা তাহলে কি? মেশিন লার্নিংটা হচ্ছে যে আমি যে মানুষ মানে মেশিনকে বোঝাবো, আমি তো 0 1 ছাড়া মেশিনকে বোঝাতে পারবো না, তাই না? আমি যে এত কিছু মেশিনকে দিয়ে করাতে চাচ্ছি, তার মানে এই কাজটা আমাদের করতে হবে হচ্ছে মেশিন লার্নিং এ। তার মানে এই যে আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কাজ, এখানে বলা হচ্ছে the goal of AI is to build human like intelligence on machine। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা হচ্ছে হিউম্যান লাইক ইন্টেলিজেন্স তৈরি করা মেশিনের মধ্যে। আর মেশিন লার্নিং এর কাজটা হচ্ছে, মেশিন লার্নিং ইজ আ কোর অ্যাপ্রোচ টু অ্যাচিভ দিস গোল। মেশিন লার্নিং এর মাধ্যমেই কিন্তু আমরা এই গোলটা অ্যাচিভ করতে পারবো। মেশিন লার্নিং মানে কি? মেশিন লার্নিং মানেই হচ্ছে যে আমাদের যে কথাগুলা মেশিনকে বোঝানো, মেশিন যে আমাদের মতো করে কাজ করবে, কিভাবে করবে, আমাদের তাকে বোঝাই আগে ভালো করে যে এটা এভাবে প্রোগ্রামটা সেভাবে সেট করে দিই, তাহলে মেশিন সেভাবে আমাদের সাথে অ্যাকশন দিবে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে কি আইডিয়া বিহাইন্ড মেশিন লার্নিং, সেটা হচ্ছে
লার্নিং ফ্রম ডেটা, মানে ডেটা থেকে আমাদের লার্ন করতে হবে। যত বেশি আমাদের ডেটা নিয়ে অ্যানালাইসিস করব আমরা, তত বেশি আমাদের মেশিন কিন্তু ইন্টেলিজেন্ট হবে। এখন কিন্তু যত বেশি আমাদের দিন যাচ্ছে আমাদের কিন্তু ডেটা অ্যানালাইসিসটা বেড়ে যাচ্ছে। কেন ফেসবুকে খেয়াল করেন আপনারা, হিউজ পরিমাণে ইউজার ফেসবুক ইউজ করতেছে, হিউজ পরিমাণে ডেটা, হিউজ পরিমাণে ইনফরমেশন, এই সবকিছু কিন্তু অ্যানালাইসিস করতে হয়। তাহলে যে ডেটা অ্যানালাইসিসটা এখন বড় একটা পার্ট। আচ্ছা, তারপরে ডিপ লার্নিংটা কি? ডিপ লার্নিংটা হচ্ছে, ডিপ লার্নিং ইজ এ সুইট অফ টেকনিক, এটা একটা টেকনিক দ্যাট ফর্ম আ সাবসেট অফ আ ব্রড সুইট অফ এমএল টেকনিক। এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা টেকনিক। ঠিক আছে, তার একটু খেয়াল করে দেখেন, এই ফিগারটা দেখলে বুঝতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমাদের মাদার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইনার যে পার্টটা মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গোলটা অ্যাচিভ করতে পারবো। আবার মেশিন লার্নিং কখন অ্যাচিভ করতে পারবো? এই ডিপ লার্নিং টেকনিকের মাধ্যমে। ডিপ লার্নিং কিছুই না, এই যে আমি ডাটার কথা বললাম, অনেক ডাটা নিয়ে কাজ করা, এই ডাটা নিয়ে কাজ করাকেই বলা হয় হচ্ছে ডিপ লার্নিং। যেহেতু হিউজ ডেটা, হিউজ অ্যানালাইসিস এর দরকার, এগুলোকেই বলা হয় হচ্ছে ডিপ লার্নিং। কখন কোন সিচুয়েশন আসলে আমরা কি করি না করি, এটা কিন্তু সব আমাদের ব্রেইনে ছোটবেলা থেকে আস্তে আস্তে করেই স্টোর হয়েছে, তাই না? এই কাজটা আস্তে আস্তে করে মেশিনকে বোঝাতে হবে। আচ্ছা, এখন আসি আমি হচ্ছে পরের স্লাইডে, সেটা হচ্ছে হিস্টোরি। এতক্ষণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরো বেসিক যে পার্টটা সেটা দেখলাম। এখন হিস্টোরিতে আসি, কোথা থেকে ইনভেন্ট হলো। এটার ইনভেনশন মোটামুটি হচ্ছে 1943-তে। এই যে ম্যাককালো অ্যান্ড পির আর্টিফিশিয়াল নিউরন ইনভেন্ট করছিলেন, বাট তারপরে আর তেমন কোনো এটা নিয়ে হচ্ছে আলোচনা হয়নি। এই যে আমি টিউরিং টেস্টের কথা বললাম, এইটা করছেন হচ্ছে ইনি 1950 সালে, অ্যালান টিউরিং। ইনি কি করছেন? কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স, মানে আগে কম্পিউটার যেটা ছিল সেটা কি করতো? শুধু কম্পিউট করতো। তো উনি চিন্তা করছেন যে এই কম্পিউটারটাকে আমি একটু ইন্টেলিজেন্ট করতে পারি কিনা। তখন তিনি হচ্ছে একটা কাজ করছিলেন, সেটা ডিটেইলসে পরে আছে। 51-এ এআই ওয়াজ ইউজিং ইন গেমস, গেমের মধ্যে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। আমি এখানে বলেই ফেলি, অ্যালান টিউরিং যেটা করছিলেন, আমরা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন কম্পিউটারে দাবা খেলা যায়। যে দাবা খেলাটা, এটা কিন্তু একটা বুদ্ধির কাজ, তারা ডিসিশন নিতে হয় যে কখন আমি কোন মুভটা দিব। তো একটা মানুষ যদি এক পাশে বসে আর এক পাশে কম্পিউটার, আমরা অনেক সময় কিন্তু কম্পিউটারের সাথে খেলি, তাই না? তার মানে কম্পিউটার কিন্তু হিউম্যানের মতো করে ডিসিশন নিয়ে সে কিন্তু মুভ গুলো দিচ্ছে। তাহলে এই যে ডিসিশন নেয়া, মেশিন হয়ে হিউম্যানের মতো করে ডিসিশন নেয়া, এটা কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই যে সে হচ্ছে একটা করে মুভ দিচ্ছে। এখন ধরেন আপনি আর কম্পিউটার খেলতেছেন, ঠিক আছে? এখন আপনাদের এই গেমটা মনিটর করা হচ্ছে থার্ড পার্টি কাউকে দিয়ে। সে বুঝতেই পারতেছে না কোনটা মেশিন কোনটা হিউম্যান, ঠিক আছে? একজন মেশিন একজন হিউম্যান খেলতেছে, বাট সে ডিসিশন মেকিং দেখে বুঝতে পারতেছে না, সে ডিফারেন্সিয়েট করতে পারতেছে না আসলে মেশিন কোনটা হিউম্যান কোনটা। এটাকেই বলা হয় হচ্ছে টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট মানে হচ্ছে যে একদিকে মেশিন থাকবে, একদিকে হিউম্যান থাকবে, দুইজনই সেম কাজ করবে, বাট থার্ড পার্টি সেটা চেক করে দেখবে সে ডিফারেন্সিয়েট করতে পারে কিনা, সে দেখে বুঝতে পারে কিনা যে না এটা মেশিন করছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মেশিন করছে। ঠিক আছে, এই টেস্টটাই হচ্ছে টিউরিং টেস্ট। ইনি এই অ্যালান টিউরিং, ইনি এই কাজটা করছিলেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে তখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিন্তা ভাবনাটা আসে নাই, শুধুমাত্র হচ্ছে মেশিনকে একটু চিন্তা দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। এই 1956-এ এসে এই ডার্থমাউথ কনফারেন্সে এসে এআই এর জন্ম। জন ম্যাককার্থি যিনি, ইনি এই কনফারেন্সে এসে মেইনলি এআইটাকে সবার সামনে নিয়ে আসছেন। 1965-এ রবিনসন কমপ্লিট অ্যালগোরিদম ফর লজিক্যাল রিজনিং, তারপর 1969 থেকে 79-এ আর্লি ডেভেলপমেন্ট হয়েছে, 80 থেকে 88-এ এক্সপার্ট সিস্টেম ইন্ডাস্ট্রি। এক্সপার্ট সিস্টেম মানে হচ্ছে যে এত ধরনের এখন মেশিন কাজ করে, আপনার চিপসের প্যাকেট থেকে শুরু করে আপনার সব ধরনের ফ্যাক্টরিতে আপনারা এখন দেখবেন যে মেশিনই সব করতেছে। তার মানে এক একটা মেশিন হচ্ছে এক একটা
এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট মানে কি, কেউ একজন কিন্তু সব কাজ যে করে তাকে কিন্তু আমরা এক্সপার্ট বলি না। কোন একটা কিছুতে যে এক্সপার্ট তাকে আমরা এক্সপার্ট বলি। যেমন আমাদের মধ্যে অনেকে আছে যে হচ্ছে মোবাইলে এক্সপার্ট, অনেকে আছে অন্য কাজে এক্সপার্ট। এই এক্সপার্ট সিস্টেম মানে হচ্ছে একটা পার্টিকুলার এরিয়াতে যে এক্সপার্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এটা আছে এক্সপার্ট সিস্টেম, আমরা দেখবো। তারপর 98 থেকে 1993 তে এক্সপার্ট সিস্টেম ইন্ডাস্ট্রি বা এআই উইন্টার, মানে এই সময়টাতে এক্সপার্ট সিস্টেম আর খুব একটা কাজ করেনি। আর 1993 থেকে প্রেজেন্ট পর্যন্ত এআই এখন র্যাপিডলি ইউজ করা হচ্ছে ডিফারেন্ট টেকনোলজি। এই হচ্ছে হিস্টোরি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আবুল কালাম আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আছেন কি? জি ম্যাডাম। আচ্ছা, আপনি একাই ক্লাস করতেছেন, এখন কিছু করার নাই, আপনাকে আরেকবার রিকানেক্ট করতে হবে। 40 মিনিটস আপ হয়ে গেলে শেষ হয়ে যাবে। জি ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আরেকবার আপনাকে পারমিশনটা দিয়ে দিই রেকর্ডে, বাকিটুকু একটু রেকর্ড করে ফেলেন। আপনি কি অফিসে না বাসায়? আচ্ছা, হিস্টোরি পর্যন্ত আমরা ছিলাম, রেকর্ডে স্টার্ট হয়েছে তো, তাই না? ম্যাডাম ওই যে হিস্টোরি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এখন এখন রেকর্ডে স্টার্ট হয়েছে তো? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কি অফিসে আসছেন নাকি বাসাতে? আমি বাসায় আছি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, আর এক দুইজন তো জয়েন করতে পারতো, কাউকেই পাচ্ছি না। রুটিন টাইমে ক্লাস না আমি নেওয়ার কারণে। গ্রুপে তো জানালাম কিন্তু কেউ তো রেসপন্স হ্যাঁ, করছে না আমার ম্যাডাম। সাথেও তো কথা হলো, অনেকেই তো রেসপন্স দিল। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু রুটিন টাইমের বাইরে আমি ক্লাস নিচ্ছি, এখন কিছু বলার নাই। আমি শুক্রবার থেকে রুটিন টাইমেই ক্লাস নেব। 3টায় মেবি আসছে আমার ক্লাস, তাই না? জি ম্যাডাম। শুক্রবার থেকে তাহলে 3টাতেই নিব। আর রোজার কারণে হয়তো একটু টাইম এদিক সেদিক হতে পারে। 9 তারিখ আগে আমি নিই। আজকেই তো 9 তারিখ। জি ম্যাডাম। আজকে আজকে 9 তারিখ, আজকে 10 তারিখ তো ম্যাডাম। আজকে 10 তারিখ, আজকে শনিবার। হ্যাঁ, আজকে 10 তারিখ। তার মানে সামনের শুক্রবার 16 তারিখ কিন্তু রোজার মধ্যে পড়বে। জি আর ম্যাডাম। রোজার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা রোজার রুটিন পেয়ে থাকলে আমি আপনাদের গ্রুপে কথা বলে নিব নি, রুটিনটা দেখায় টাইমটা দেখে নিব। মানে রুটিনে যে টাইমে থাকবে সেই টাইমেই জি ক্লাসটা নিব, ম্যাডাম। ওটাই ভালো হবে। আচ্ছা, তাহলে আমি একটু বাকিটা একটু বলে দিই। আমি যে কথাগুলো বলছি আমি অলরেডি কিন্তু এই কথাগুলো আগেই বলে ফেলছি, এগুলো এখন ডিটেলস দেওয়া আছে। জাস্ট আমি একবার দেখাই দিই। সেটা হচ্ছে টিউরিং টেস্টের কথা, যেটা আমি বললাম। টিউরিং টেস্টটা কিছুই না, এটা হচ্ছে যে একটা হচ্ছে মেশিনের পারফরমেন্স থাকবে, আর একটা হচ্ছে হিউম্যান পারফরমেন্স। থার্ড পার্টি একটা দেখবে যে এটা মেশিন পারফর্ম করতেছে নাকি হিউম্যান। যদি সে ডিফারেন্সিয়েট করতে না পারে, তাহলে সেটা হচ্ছে মেশিনের সাকসেস। মেশিন একটা সাকসেসফুলি একটা ইয়ে করতে পারবে যে সে হচ্ছে হিউম্যানের মতো বিহেভ করতে পারছে, তাই না? এই জিনিসটাই হচ্ছে এখানে বলার। এই যে প্রপোজ বাই অ্যালান টিউরিং 1950, আমি একটু আগে দেখালাম, ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন ইনি। তো ইনি যেটা করছেন, ইন্টেলিজেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাচিভ হিউম্যান লেভেল, পারফর্ম ইন অল কগনিটিভ টেস্ট সাফিসিয়েন্ট টু ফুল আর হিউম্যান ইন্টিগ্রেটর। মানে একজন হিউম্যান যে থার্ড পার্টি, সে যখন কোনো টেস্ট নেবে তখন কিন্তু তাকে বোকা বানানো যায় যে আমি আসলে মেশিন, কিন্তু তুমি বুঝতে পারছো না। সেটাই বলছে যে সাফিসিয়েন্ট টু ফুল আ হিউম্যান ইন্টারোগেটর। ইন্টারোগেটর মানে যে হচ্ছে মনিটরিং এ থাকবে, তাকে কিন্তু মেশিন বোকা বানায় দিতে পারবে তার পারফরমেন্স দিয়ে। এটাকে বলা হয় টিউরিং টেস্ট। দ্য টেস্ট ওয়াজ ডিভাইসড ইন রেসপন্স টু দ্য কোশ্চেন, ক্যান আ কম্পিউটার থিঙ্ক? একটা কম্পিউটার কি থিঙ্ক করতে পারে, বা একটা কম্পিউটার কি মানুষের মতো কাজ করতে পারে? তাহলে রেজাল্ট ওয়াজ পজিটিভ। ইফ ইন্টারোগেটর cannot tell if responses are coming from the machine or human. যদি থার্ড পার্টি মানুষটা বলতে না পারে যেটা মেশিন না হিউম্যান, তাহলেই কিন্তু রেজাল্ট পজিটিভ। ইয়েস, মেশিন ক্যান থিঙ্ক লাইক হিউম্যান। এটাই বলা হয় টিউরিং টেস্ট। ওকে, তো টিউরিং টেস্টটা গেল। এখন আমরা অ্যাপ্লিকেশনে আসি। অ্যাপ্লিকেশন অলরেডি আমি একটা টেবিলে দেখাই দিলাম যে হিউম্যানের যেই নেচার এবং এআই সেই জায়গাটাতে কি কাজ করে সেটা আমরা দেখলাম। আরেকবার একটু দেখি, এটা হচ্ছে ডিটেলসে। এই যে এক্সপার্ট সিস্টেমের কথা আমি বললাম, তাহলে আমি
এগুলো ইয়ে না করে এই যে এক্সপার্ট সিস্টেম, তারপরে এনএলপি সবকিছু মোটামুটি আমি বলে ফেলছি। তারপরে স্পিচ রিকগনিশন, কম্পিউটার ভিশন যেটা আমরা হচ্ছে চোখে দেখার কাজ করি, রোবোটিক্স সেটা হচ্ছে হিউম্যান অ্যাকশন, অটোমেটিক প্রোগ্রামিং যেটাকে বলা যায় হচ্ছে রেশনাল থিঙ্কিং, মানুষ যেভাবে রেশনালি থিঙ্ক করে, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন। এই যে এক্সপার্ট সিস্টেমের কথা আমি বললাম, এক্সপার্ট সিস্টেমটা কি, যে একটা পার্টিকুলার ডোমেইনে একটা পার্টিকুলার বিষয়ে যদি একটা মানুষ হচ্ছে এক্সপার্ট হয়, তখনই কিন্তু আমরা তাকে বলি যে ইনি হচ্ছেন এক্সপার্ট বা বিশেষজ্ঞ, এরকম বলি না? এরকম বিষয় এক্সপার্ট সিস্টেমটা ঠিক এরকম। নাসার একটা হচ্ছে K10 রোভার, এক্সপার্ট সিস্টেম রোবট, এটা নাসা এটা তৈরি করছে। সে কি করছে, সে হচ্ছে যে মানুষের জায়গাতে তাকে কিন্তু বিভিন্ন মানে স্পেসের যে তাদের রিসার্চ গুলোতে সেখানে কিন্তু পাঠানো হয়, ঠিক আছে, বিভিন্ন গ্রহগুলোতে পাঠানো হয়। সে ইমেজ, পিকচার, যা যা ভিডিও সেসব কালেক্ট করে নিয়ে আসে। তো এটা হচ্ছে একটা এক্সপার্ট সিস্টেম রোবট, নাসা K10 রোভার। নামটা জানলেই শুধু হবে, এক্সপার্ট সিস্টেম এক্সাম্পল হিসেবে। তার মানে এই যে আমি যেটা বললাম প্রথমে, এক্সপার্ট সিস্টেম ইন আ পার্টিকুলার ডোমেইন, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যেমন ধরেন এখানে বলছে expert system currently are designed to assist experts, not to replace them. আচ্ছা, এক্সপার্ট সিস্টেম যেটা কি করে, এক্সপার্ট সিস্টেম ডিজাইন করা হয় অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে এক্সপার্টকে অ্যাসিস্ট করার জন্য, তাকে রিপ্লেস করার জন্য না, ঠিক আছে? তার মানে আমরা যে মেশিন হিসেবে এক্সপার্ট সিস্টেমটাকে দেখতেছি, সে কি করবে, একটা হিউম্যানকে অ্যাসিস্ট করবে, মানে সাহায্য করবে, কিন্তু সেই হিউম্যানের রিপ্লেসমেন্ট হবে না, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্সপার্ট সিস্টেম অলওয়েজ, যেমন নাসা এই যে K10 রোভারটা তৈরি করছে, সে কিন্তু শুধুমাত্র ছবি নেওয়া, ভিডিও নেওয়া এগুলো করতেছে, বাট একটা মানুষের রিপ্লেসে তাকে কিন্তু রাখা হয়নি। যে জায়গাতে মানুষ পাঠানো যায় সেই জায়গাতে কিন্তু মানুষকেই পাঠানো হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে যেটা বলা, ওয়ালাইকুম আসসালাম শাহাদাত, আপনাদের তো কাউকে পাওয়া যায় না। জি ম্যাম, সরি ম্যাম, আমি আসলে কয়েকদিন হলো একটু ব্যস্ত, পারিবারিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেমের আপনি কারণে একটু ব্যস্ত। আপনি মনে হয় ব্যস্ত, আর আপনার সাথে কন্ট্যাক্ট ঠিক মতো হচ্ছে না। আমি গ্রুপে নিজেই কথা বলতেছি, বাট রুটিন নিয়ে একটু মিস জি আন্ডারস্ট্যান্ডিং ম্যাম, ছিল। হুম। তো ওটা আর মোটামুটি সমস্যা হবে না সরকারি ইনশাল্লাহ ম্যাম, আমি টাইমে ক্লাস নেব মোটামুটি এখন কন্টিনিউ থেকে। করতে পারতেছি। আমি জি রুটিন ম্যাম, টাইমে আমি এখন ক্লাস থেকে নেব। কন্টিনিউ করতে পারতেছি, আচ্ছা, রুটিন টাইমে না ম্যাম? আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে হ্যাঁ ইনফর্ম করে হ্যাঁ, দেবো। আমারই একটু ভুল হয়ে গেছিল রুটিনের টাইমটা দেখতে। আমি শনিবার 3টা ভাবছি এতদিন, তো ওটা দেখি যে রুটিনে শুক্রবার 3টা। আচ্ছা, তো আরেকটা চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে যে সামনের সপ্তাহ থেকে যেহেতু রোজা, তো রোজার কারণে রুটিন একটু চেঞ্জ হতে পারে, হয়তো আধা ঘন্টা টাইমটা আগায় আসতে পারে। ওটা আমরা রুটিন অলরেডি পেয়ে গেছি, আপনারা পেলেই দরকার হলে আমি যেটা পাইছি সেটাই আপনাদের দিয়ে দিব, ওই টাইম অনুযায়ী ক্লাসটা নিব। আচ্ছা ঠিক আছে ম্যাম, সমস্যা নাই। হুম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম। তো এক্সপার্ট সিস্টেম হচ্ছে দুটা সাবসিস্টেমে ডিভাইড করা যায় একটা এক্সপার্ট সিস্টেমকে। একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন আর একটা হচ্ছে নলেজ বেস। ইনফারেন্স ইঞ্জিনের কাজটা হচ্ছে যে মানে তার যে ফ্যাক্ট গুলো, তাকে যেই নলেজটা দেয়া হবে সেটার উপরে বেস করে সে কিন্তু কাজগুলা করবে, ঠিক আছে? আর নলেজ বেস মানে হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টস এন্ড রুলস, যেমন ধরেন যে নাসার K10 রোভারটাই চিন্তা করেন, তাকে যখন স্পেসে পাঠানো হয় তাকে কিন্তু অনেক ধরনের ডেটা মাইক্রোপ্রসেসরের মাধ্যমে তার মধ্যে সেট করা থাকে। কিভাবে সেট করা থাকে, তার যে হচ্ছে ফ্যাক্টস গুলো, সেই ফ্যাক্টের রিপ্রেজেন্ট করার জন্য সেই রুলস গুলান সবকিছু তাকে বুঝাই দেওয়া হয়। এটা হচ্ছে নলেজ বেস। নলেজ বেস মানে তার যে মেমোরিটা, আমাদের যেমন হচ্ছে ব্রেইন, ঠিক সেরকম নলেজ বেস। আবার ইনফারেন্স ইঞ্জিন কি, ইনফারেন্স ইঞ্জিন অ্যাপ্লাইজ দ্য রুলস টু দ্য নোন ফ্যাক্টস টু ডিডিউস নিউ ফ্যাক্টস। ফ্যাক্ট মানে তো আপনারা জানেন, যেটা হচ্ছে ট্রুথ, মানে ওই স্পেসের এনভায়রনমেন্ট থেকে শুরু করে ওই স্পেসের হচ্ছে সবকিছু আগে থেকে তো অ্যানালাইসিস করা হয়, সেই ফ্যাক্ট গুলো মেশিনকে দিয়ে দেওয়া হয়। এখন সে সেখান থেকে রুলস অ্যাপ্লাই করে ওই ফ্যাক্টের সাথে সে কিভাবে হচ্ছে অ্যাডাপ্ট করবে, ওখানে গিয়ে কাজ করবে, সেই কাজটা সে নিজেই করবে। তাহলে ইনফারেন্স ইঞ্জিন কি করবে, এই ফ্যাক্ট গুলো থেকে সে হয়তো বা কোনোটা বাদ দিয়ে দিতে পারে,
কোনোটা ওই সময় প্রয়োজন হচ্ছে না, সে রিডিউস করে দিতে পারে, আবার কোনটা দেখা যাচ্ছে যে অ্যাড করতে হতে পারে। ঠিক আছে? যেমন একটা মেশিনকে না পাঠায় যদি একটা হিউম্যানকে পাঠানো হতো তাহলে কি হতো? সে কিন্তু এনভায়রনমেন্টের উপর বেস করে অ্যাডাপ্টটা করতো। অ্যাডাপ্টেশনটা এনভায়রনমেন্টের উপর বেস করে হতো। যেটা মেশিন সেজন্য তাকে সবকিছু বুঝায় পাঠানো। ঠিক আছে? কি কি এনভায়রনমেন্ট আসতে পারে, কি কি ফ্যাক্টস আসতে পারে, সবকিছু তাকে আগে থেকে জানানো। এটাকেই বলা হয় হচ্ছে নলেজ বেস, এবং সেটার উপরে কাজ করাকে বলা হয় হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। আচ্ছা, ইনফারেন্স ইঞ্জিন ক্যান অলসো ইনক্লুড এক্সপ্লানেশন এন্ড ডিবাগিং অ্যাবিলিটিস। ইনফারেন্স ইঞ্জিনের কি থাকবে? অবশ্যই এক্সপ্লানেশন থাকবে। সে কি দেখে আসছে, সে কিভাবে কাজ করে আসছে সেটা সে এক্সপ্লানেশন অবশ্যই দিতে পারবে, এবং ডিবাগিং অ্যাবিলিটিস। ডিবাগিং মানে পুরো সিচুয়েশনটাকে সে হচ্ছে থরলি একটা ডিবাগ করা, কোনো প্রবলেম আছে কিনা, এই অ্যাবিলিটিটা তার থাকবে। ঠিক আছে? যে কিভাবে সে সবগুলো কাজ করলো, সেখানে সে কোনো প্রবলেম ক্রিয়েট করছে কিনা, এটা সে নিজে থেকেই বুঝতে পারবে। তাহলে এটাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আর এই টার্মটা অবশ্যই মাথায় রাখবেন যে এক্সপার্ট সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে একটা হিউম্যান এক্সপার্টকে অ্যাসিস্ট করবে, রিপ্লেস করবে না। ঠিক আছে? এই চিন্তাটা মাথায় রেখে এক্সপার্ট সিস্টেম ডিজাইন করা হয়। আচ্ছা, এখন আসছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলি, যেমন এখানে ইংলিশ যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংলিশকেই ধরা হয়েছে। ইংলিশ নিয়ে এখন কাজ করা হচ্ছে, এই কারণে ইংলিশকেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে এই মেশিনকে আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝানো। যেমন আমরা এখন গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে ওকে গুগল বললেই গুগল কিন্তু বুঝতে পারে। তার মানে আমাদের যেই সেন্টেন্স এবিসি, এটা কিন্তু মেশিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিচ রিকগনিশন। সেম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মতোই, এটা শুধুমাত্র হচ্ছে স্পিচটাকে রিকগনাইজ করতে পারবে। এটা অলরেডি আমি এর আগে টেবিলে বলে ফেলছি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সেটা হচ্ছে একটা আইফোনের একটা অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নাম সিরি, অ্যাপলের। ঠিক আছে? এই সিরি আপনি ওপেন করলে যেখানে দেখেন লেখা আছে হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ, সে কিন্তু আপনাকে আস্ক করবে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই সিরি যদি আপনি ওপেন করেন তাহলে সে কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবে, সেই স্পিচ রিকগনাইজ করতে পারবে। তখন আপনি বলতে পারেন যে আই এম ইন আ নিউ প্লেস, হোয়াট আর দেয়ার নিয়ার রেস্টুরেন্ট অর নিয়ার ইনস্টিটিউশনস আর এনিথিং। তখন সে কিন্তু গুগল ম্যাপের মতো করে সে সব সার্চ করে আপনাকে হেল্প করতে পারবে। এই যে ডেটা নিয়ে কাজ করা, স্পিচ নিয়ে কাজ করা, এগুলোকেই বলা হয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন। সিরি যেটা করতেছে সেটা কি করতেছে? স্পিচ রিকগনাইজ করতে পারতেছে। আপনি তার সাথে ইংলিশে কথা বলবেন, সে কিন্তু টোটালি আপনার কথাটা বুঝে আপনাকে হেল্প করবে। আপনি হয়তো লিখতেও পারেন, টেক্সটে লিখে দিতে পারেন, টেক্সট থেকে কিন্তু স্পিচ আবার সে কনভার্টও করতে পারবে। ঠিক আছে? এখানে সবই লেখা আছে। আচ্ছা, স্পিচ রিকগনিশনে প্রথমে যেটা বলা হচ্ছে, দ্য প্রাইমারি ইন্টারেক্টিভ মেথড অফ কমিউনিকেশন ইউজড বাই হিউম্যানস ইজ নট রিডিং অ্যান্ড রাইটিং। মানে মানুষের সাথে মানুষের যে প্রথম কমিউনিকেশনটা হয়েছে সেটা কিন্তু লিখে হয়নি কিংবা পড়ে হয়নি। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে কথা বলে, ইট ইজ স্পিচ। এই জন্য মেশিনের সাথেও মানুষের যে কমিউনিকেশনটা প্রথমেই ধরে নেওয়া হয় যে স্পিচের মাধ্যমে কমিউনিকেশন করব, আমরা কথা বলে কমিউনিকেশন করব। এই জন্য বলা হয় দ্য গোল অফ স্পিচ রিকগনিশন রিসার্চ ইজ টু অ্যালাউ কম্পিউটার্স টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান স্পিচ। যেটা টার্গেট, যেটা গোল, সেটা হচ্ছে যে হিউম্যানের যে কথা সেটা হচ্ছে যেন আমাদের মেশিন আমাদের যেন বোঝে, so that they can hear our voice and recognize the words we are speaking. যাতে আমরা কথা বলেই হচ্ছে সবকিছু এখন করতে পারি। এখন তো সবকিছুই করা হচ্ছে মানুষের কাজটাকে ইজি করার জন্য। আমি দেখা যাচ্ছে আমার ইচ্ছা করতেছে না যে আমি এখন হচ্ছে কিবোর্ডে কি প্রেস করি, আমি জাস্ট মুখেই বললাম। ঠিক আছে? তাহলে সেটা কাজ হয়ে গেল। ইট সিম্পলিফাইজ দ্য প্রসেস অফ এদেরকে হ্যাঁ, ম্যাম, বলেন। আচ্ছা, কোশ্চেন গুলো তো আমরা হচ্ছে আগেই দিয়ে রাখতেছি, তাই না? মানে এগুলো তো প্রিসেট করা থাকে নাকি? মানে আমি না একটা কোশ্চেন করলেই ও নিজে থেকে তো আর সার্চ করবে না? না না না, এরকম ঠিক না। প্রথম দিকে হয়তো এরকম ছিল, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট আপনারা ইউজ করছেন কিনা, গুগল অ্যাসিস্ট্যান্টে কিন্তু আমরা
ওকে গুগল বলে কিন্তু গুগল ওপেন আমি করেছি। করছেন। তারপরে হুম। হচ্ছে এরপরে কি আর কিছু করছেন কি ওকে গুগলের পরে? ওকে গুগলের পরে আপনার ওকে গুগল বলার পরে তো ও আপনাদের মানে আমাদেরকে আস্ক করতেছে যে আমরা কি বলবো। কি আমরা করবেন? হ্যাঁ, তখন যেটা ইনস্ট্রাকশনে বলতেছি হোয়াট আর ইউ মানে কি সার্চিং এগুলো কোনো ফর, সার্চ তখন আমরা করা ইনস্ট্রাকশন লাগবে বা দিচ্ছি। কোনো প্লেস সার্চ করা লাগবে। হ্যাঁ, 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 কারেক্ট। মিডিয়া প্লেয়ার কিনা বা কোনো রিসার্চের বা কোনো কিছু পেপার কিনা, এই ধরনের কাজগুলো কিন্তু সে করতেছে। এগুলো কিন্তু প্রিডিফাইন ঠিক না, বাট প্রথম থেকে প্রিডিফাইন ছিল, এখন আস্তে আস্তে এটাকে ডেভেলপ করা হচ্ছে যাতে র্যান্ডমলি মানুষের সাথে সে কমিউনিকেশন করতে পারে। এগুলো আসলে তো এখন মনে করেন যে ইমার্জিং একটা সাবজেক্ট যে কাজ করতেছে, এগুলো নিয়ে প্রতিনিয়ত কিন্তু কাজ হচ্ছে। আজকেই যেই অবস্থায় আছে কালকে কিন্তু এই অবস্থায় থাকবে না। মানে এটা এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে এখনো কাজ করতেছে সবাই। রেভলিউশন ঘটতেছে আর কি ডে বাই ডে। হ্যাঁ, 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 ডে বাই ডে। যেমন হচ্ছে যে অ্যাপলের সিরিতে কিন্তু গুগলের যে অ্যাসিস্ট্যান্টটা সেটার চেয়ে কিন্তু আপডেট, অ্যাপল কিন্তু অনেকটা আপডেট করছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে স্পিচ রিকগনিশনটা গেল। এরপরে কম্পিউটার ভিশনের কথা আমি বললাম যে আমরা চোখে যা দেখি মেশিনও কিন্তু এখন দেখে ডিফারেন্সিয়েট করতে পারতেছে। আমরা কোনো একটা কিছু দেখে বলতে পারতেছি এই অবজেক্টটা হচ্ছে ফ্লাওয়ার, এই অবজেক্টটা এনিম্যাল, এই অবজেক্টটা অন্য কিছু। মেশিনও কিন্তু এখন তাই করতে পারতেছে, তাই না? তাহলে আমাদের গোলটা হচ্ছে যে মেশিন যেন হচ্ছে কোনো কিছু দেখে রিকগনাইজ করতে পারে। যেমন হচ্ছে আহ অনেকগুলো অবজেক্ট রাখা আছে, সেখান থেকে তাকে বলা হলো তুমি হচ্ছে ফ্লাওয়ারটাকে তুলে নিয়ে আসো। সে ফ্লাওয়ারটাকে তুলে নিয়ে আসলো, কারণ ফ্লাওয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স তাকে সেটা কিন্তু জানতে হবে। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে যে ফেসবুকে যেটা আমরা দেখতে পারি ফেস রিকগনাইজ করা। আমি এর আগেও বললাম যে ফেস রিকগনাইজেশনটা কিন্তু করা হয়। আপনি কোথায় আছেন একটা গ্রুপ ছবিতে আপনার নামটা দেয়া হয়, অথবা আপনার কাছে নোটিফিকেশন আসতেছে যে ইউ মাইট বি দেয়ার ইন দ্য পিকচার। আপনি ওই পিকচারে হয়তো আছেন, দেখছেন যে সত্যি সত্যি আপনি হচ্ছে ওই পিকচারে আছেন। তার মানে এই যে রিকগনিশনটা, এই রিকগনিশনটা কিন্তু মেশিন এখন করছে। আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটার ভিশন। আর রোবোটিক্স সম্পর্কে আমি অনেক কথাই বলে ফেলছি যে রোবোটিক্স কিভাবে কি কাজ করতেছে। মানে আমাদের ফাংশনাল বডিটাকে মেইনলি বলা হচ্ছে হচ্ছে রোবোটিক্স কম্পিউটারে। এই যে আমাদের যে ম্যাটেরিয়ালস, পার্টস, টুলস, স্পেশালাইজড ডিভাইস, এগুলোই কিন্তু রোবোটিক্স এর পার্ট। আমাদের সেন্সর গুলো, আমাদের হচ্ছে অ্যাকশন গুলো সবই রোবোটিক্স। আচ্ছা, আর অটোমেটিক প্রোগ্রামিংটা কি? অটোমেটিক প্রোগ্রামিং হচ্ছে আমি যেটা এর আগে বললাম, সেটা হচ্ছে যে আমার অলরেডি প্রোগ্রামটা করা আছে, সেখান থেকে সে অটো জেনারেশন করবে। কিভাবে? যেমন হচ্ছে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অটোমেটিক প্রোগ্রামিং ইজ দ্য জেনারেশন অফ প্রোগ্রামস বাই কম্পিউটার usually based on specifications that are higher level and easier for humans to specify than ordinary programming languages. It's one of the most important part of AI. এটার বিষয়টা হচ্ছে অর্ডিনারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে হায়ার লেভেলের। তার মানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি সেটার চেয়েও এটা হায়ার লেভেল, কারণ এটা অটো জেনারেট হবে। দেখা যাচ্ছে আপনি একটা অ্যালগোরিদম করছেন সামের, আপনি মাল্টিপ্লিকেশনের অ্যালগোরিদমটা করেননি, কিন্তু মাল্টিপ্লিকেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ সাম, সিরিজ অফ সাম। এটা কম্পিউটার নিজে থেকেই করে নেবে, সেটা হয়ে যাবে অটোমেটিক প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা কিন্তু যোগ করে করেও গুণ করতে পারি। এরকম বিষয়গুলো যেখানে চলে আসবে সেটা কিন্তু একটা হায়ার লেভেলে চলে যাবে, সেটাই হয়ে যাবে অটোমেটিক প্রোগ্রামিং। দেখা যাচ্ছে একই রকম কাজ বারবার রিপিটেশন করতে হচ্ছে, সে নিজে থেকে বুঝেই সেটা করবে। কারণ যেহেতু হিউজ পরিমাণে ডেটা নিয়ে কাজ করা হয়, তো অটোমেটিক প্রোগ্রামিংটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসছে অ্যাপ্লিকেশন ইন ডেইলি লাইফ। যেটা আপনারা একটু দেখে নেবেন সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে, তারপরে হচ্ছে মিউজিকে, আমরা ডেইলি লাইফে যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ব্যবহার করতেছি। আমি অলরেডি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে স্পিচ রিকগনিশনে, এই যে অ্যাসিস্ট্যান্ট গুলাতে, তারপরে হচ্ছে আপনাদের গুগল ট্রান্সলেটে, ফেসবুকে, এই এই জিনিসগুলোকে আই থিঙ্ক এখন বর্তমানে সব জায়গাতেই আমরা এআই টেকনোলজিটা সবকিছুতে। ইউজ করতেছি। হ্যাঁ, সব এআই বেস কিছুতেই। এখন ক্যামেরা। সিঙ্গেল ওয়াচেও আপনার ডিজিটাল ওয়াচ গুলা এখানেও এআই টেকনোলজি ইউজ হ্যাঁ, করা আছে। হ্যাঁ, হ্যাঁ,
ওয়াশিং মেশিন থেকে শুরু করে এয়ার কন্ডিশন থেকে শুরু করে সবকিছুতেই। এখন ওয়াশিং মেশিন গুলোতেও দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ওয়াশিং মেশিন, ফাজি লজিক অ্যাপ্লাইড। ফাজি লজিক একটা চ্যাপ্টার আছে আপনাদের, ওখানে আমি পড়ালে বুঝতে পারবেন যে কি পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বেড়ে গেছে। এয়ার কন্ডিশন মেশিন গুলাতেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আমরা চাচ্ছি এখন যে আমাদের ফোন থেকে কন্ট্রোল করতে পারতেছি এখন আমরা। ফোন থেকে কন্ট্রোল করা, তারপরে হচ্ছে এয়ার কুলার মেশিন আপনি হচ্ছে যে কোনো সিচুয়েশনের উপর বেস করে দেখা যাচ্ছে মেশিন অটোমেটিক তার মতো করে সে রান করতেছে। আমরা আমাদের রিমোট কন্ট্রোল প্রেস করতে হচ্ছে না, দেখা যাচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে সে নিজেই ডিসিশন নিতে পারছে। তারপরে গেমিং এ, এই যে এখন যেটা আছে গেমিং এ প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাংকিং এ এখন ইউজ করা হয়, আদার্স কিছু অ্যাপ্লিকেশন এগুলো দেয়া আছে, মানে সব মিলাই মোটামুটি এখন সবকিছুতেই। এখানে কিছু ছবি দেয়া আছে, এর আগে আমরা যেগুলো বলছি যে সেলফ ড্রাইভিং কার, যেটা এই ছবিটাতে এটাই হচ্ছে সেলফ ড্রাইভিং কার, যেটা হিউম্যান ড্রাইভার ছাড়াই অটোমেটিক রান করবে। এই তো মোটামুটি অ্যাপ্লিকেশন। এই যে এখানে একটা টেক এ গ্লান্স, সব অ্যাপ্লিকেশনে টেক এ গ্লান্স আপনারা দেখতে পাবেন। যেমন পিকচার, আমি যেটা বললাম এটা ফ্লাওয়ার নাকি অন্য কিছু, একটা পিকচার দেওয়া হলো, আপনাকে জিজ্ঞেস করা হলো আর দেয়ার হিউম্যান ফেসেস 0 or 1। এটা কিন্তু ফটো ট্যাগিং এ, যেমন আপনাকে ফেসবুকে নোটিফিকেশন দেয়, তাই না, যে অটো ট্যাগ ইয়োরসেলফ, ইউ ক্যান ট্যাগ ইয়োরসেলফ, ইউ আর ইন দ্য পিকচার। তো এই জিনিসগুলো। এই যে ব্যাংকিং এর ক্ষেত্রে লোন অ্যাপ্লিকেশনে উইল দে রিপে দ্য লোন, একটা মেশিন, ইন্টেলিজেন্ট মেশিন বসানো আছে, সে হচ্ছে লোন অ্যাপ্লিকেশন গুলো দেখে সে ডিসাইড করতে পারবে যে সে লোনটা রিপে করতে পারছে কিনা, তখন সে লোন অ্যাপ্রুভাল করবে। এই ধরনের এতগুলো যে এক্সাম্পল গুলো আমি দেখা আসলাম সবকিছুই মোটামুটি। মিউজিকের ক্ষেত্রে আছে অডিও ক্লিপ, ঠিক আছে, এগুলো সবই মোটামুটি এখানে আপনারা দেখে ফেলতে পারবেন। এগুলো আমি অনেকবার বলা হয়ে গেছে এর আগে, ইন্ট্রোডাকশনে আমি অনেক কিছু বলে ফেলছি। এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ তো অনেক বেশি, আমি অনেকগুলো অ্যাডভান্টেজ বলে ফেলছি। ডিসঅ্যাডভান্টেজে কিছু আছে, যেটা হচ্ছে যে কস্টটা বেশি পড়বে আপনার, তারপরে ডিফিকাল্টি উইথ সফটওয়্যার ডেভেলপমেন্ট, খুব বেশি ইজি না, তারপরে এক্সপেরিয়েন্স প্রোগ্রাম দরকার আপনার, তারপরে প্র্যাকটিক্যাল প্রোডাক্টস হ্যাভ রিচ দ্য মার্কেট অ্যাজ ইয়েট, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রোডাক্ট আমরা খুব বেশি এখনো পাইনি, এখন পাচ্ছি বাট আগে পাইনি, এরকম ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। আর হিউম্যানয়েড রোবট একটা সোফিয়াকে আপনারা হয়তো সবাই চেনেন, ওর সম্পর্কে একটু লেখা আছে এখানে, আমি এক্সট্রা এটা অ্যাড করে দিছি আপনাদের জানার জন্য, এটা একটু দেখে নেবেন। আর এক্সপ্লোসিভ গ্রোথ অফ ওয়াই, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি যে এআই এর কি রকম গ্রোথ হচ্ছে আমাদের সোসাইটিতে, এটাই এখানে দেওয়া আছে। তারপরে কনক্লুশন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা ছিল। এখন আপনারা তো খুব বেশি জন এখানে নাই, 3-4 জন, পরে একজন জয়েন করলেন মনে হয়, সোয়াদ ইসলাম, উনি মাত্রই জয়েন করলেন। আমি 7টা থেকে ক্লাসটা আমরা টোটাল 3 জন ছিলাম। হ্যাঁ, আমি 7টাতে স্টার্ট করছিলাম ক্লাসটা। তো ওই আবুল কালাম আজাদ শুরু থেকে আসছেন, ওনার কাছে রেকর্ডটা আছে, রেকর্ডটা আপনারা নিয়ে নেবেন। আমি লাস্ট সেমিস্টারে যেহেতু আপনাদের সাথে ক্লাস পাইছি, তো আপনাদের সবাই মোটামুটি আমার পরিচিতই। আমি ওই ক্লাসরুমে যেভাবে ক্লাসগুলো আপলোড দিতাম সেভাবেই দিব, একটা ক্লাসরুম ক্রিয়েট করে দিব, দিয়ে লেকচারগুলো সবগুলো ওখানে পেয়ে যাবেন। রেকর্ডটাও ক্লাসরুমে দিয়ে দিবেন। এটাই ভালো হবে ম্যাম, এটাই ভালো হবে ম্যাম। আপনি ক্লাসরুমটা ক্রিয়েট করে নিন ম্যাম, সাবজেক্ট নাম। হ্যাঁ, আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ বলেন। ক্লাসরুম আগে যেটা ছিল ওটাতে দেব না, এখন নতুন করে না, ওটা না, আমি ক্রিয়েট করে দিচ্ছি। এই ক্লাসের জন্য আমি আরেকটা ক্লাসরুম ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। সরি ম্যাম, আমি সাবজেক্টের নেমটাও আসলে সেভাবে জানি না। সাবজেক্ট নেম হচ্ছে আর্টিফিশিয়াল আমাদের একেবারে আর্টিফিশিয়াল শুরুতে। ইন্টেলিজেন্স। আচ্ছা ম্যাম, তাহলে আমাদের ওই গ্রুপ ফেসবুক গ্রুপের নামটা চেঞ্জ করে দিব নি, এটা অনুযায়ী। হ্যাঁ, ওটাই চেঞ্জ করে দিন, তাহলেই হবে, ওই গ্রুপে হয়ে যাবে। আর এই স্লাইডটা আমি তাহলে ক্লাসরুমে এখনই দিয়ে দিচ্ছি, ক্লাসরুম ক্রিয়েট করে, ঠিক আছে? আর ক্লাসরুমের লিংকটা আমাদের ইয়েতে দিয়ে দিন ম্যাম, গ্রুপে দিয়ে দিন। ক্রিয়েট করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন করেন। আর আবুল কালাম আজাদ আপনি হচ্ছে রেকর্ডটা দিয়ে দিবেন ওখানেই। জি ম্যাডাম, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা একটু দেখেন আর সবাইকে একটু বলেন যে নেক্সট দিন থেকে রুটিন টাইমে ক্লাস নিব।
জি ম্যাডাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।